হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা জানি দিল্লি নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন রয়েছে এবং যে নির্বাচনের ফলাফল আগামী 8ই ফেব্রুয়ারি ঘোষণা হবে। বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনকে ঘিরে তাদের ইশতেহার প্রকাশ করছে। আমরা দেখেছি বিজেপি কেন্দ্রীয় বর্তমানে যে সরকার আছে নরেন্দ্র মোদী, দিল্লি মানুষদেরকে প্রধানমন্ত্রী ঘর দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তার উল্টো সাইডে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছে, আমরা এবারে যদি ক্ষমতায় আসি প্রতিটা মেয়েকে 2100 টাকা করে মাসিক ভাতা দেব। তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে, দীর্ঘ 2014 থেকে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী দিনের পর দিন প্রতিশ্রুতি ভোট এলে দিয়েই থাকে, কিন্তু কতটা সেই ভোটের পর কার্যকরী করে। নরেন্দ্র মোদী এর আগেও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 करोड़ नौकरियां देंगे, সেই সাথে সাথে হার খাতে মে 15 লাখ রুপিয়া আয়েগা। কিন্তু সত্যি কথা বলতে আমরা কেউ এখনও 2 करोड़ নৌকরিও পাইনি, 15 লাখ টাকা কারুর ব্যাংকেও এখনও আসেনি। উল্টো সাইডে অরবিন্দ কেজরিওয়াল দীর্ঘ 10 বছর ধরে দিল্লি সরকার চালাচ্ছে, আজও পর্যন্ত সে মহিলাদের ভাতা দিতে পারেনি, কিন্তু এই ভোটের পরে মহিলাদের ভাতা দেওয়ার ঘোষণা। এ থেকে পরিষ্কার আমরা বুঝতে পারি মানুষদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য বিভিন্ন রকম কথা তারা মানুষদেরকে বলতেই পারে। সেই সাথে সাথে আমরা দেখেছি একদিকে ইন্ডিয়া জোটের একটা রাজনৈতিক দল কংগ্রেস এবং আম আদমি পার্টি, এরা ইন্ডিয়া জোটের ভিতরে। কংগ্রেস দিল্লিতে তাদের প্রার্থী দিচ্ছে, আম আদমি পার্টি তারাও প্রার্থী দিচ্ছে, আর একে অপরের সাথে বিভিন্ন রকম বাক্য বিনিময়, বিভিন্ন রকম রাগ বা সভা সেমিনার করে যাচ্ছে। এমনকি আমরা দেখছি আম আদমি পার্টির হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে কংগ্রেস তার হেভিওয়েট ফেস ভ্যালু নেতাদেরকে ভোটে দাঁড় করাচ্ছে। তাহলে আমরা এই জায়গা থেকে পরিষ্কার বুঝতে পারি যে ইন্ডিয়া জোট সেটার মানে কি। সত্যি কথা, রাজনৈতিক একটা দিক দিয়ে যে যার লড়াইয়ে লড়ছে বিজেপিকে পরাস্ত করার জন্য, কিন্তু আখেরে লাভবান কে হবে? একদিকে আম আদমি পার্টি আর কংগ্রেস যে ভোট পাবে, দুজনের তো ভোট ডিভাইডেশন হবে, বাট বিজেপির ভোট অনেকটা একত্রিত হবে। সো সেটা তো পরের কথা, দেখা যাবে সেটা আগামী 8ই ফেব্রুয়ারি। কে জিতেছে কে হেরেছে তারপরে তো আমরা একটা নির্ণয় করতে পারবো। কিন্তু একটি মজার বিষয় হচ্ছে, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সহ সেই পার্টির বিভিন্ন জনে দাবি করছে অক্টোবর মাসের ভিতরে দিল্লিতে কম করে 3 লক্ষ মানুষ নতুন করে ভোটারের জন্য ফর্ম ফিল আপ করেছে। তার সাথে সাথে যখন নির্বাচন কাছে এসে যাচ্ছে, মাত্র এই ডিসেম্বরের 16 তারিখ থেকে জানুয়ারির 6 তারিখ পর্যন্ত অলমোস্ট 5 লক্ষ নতুন ভোটার ফর্ম ফিল আপ করেছে। এটা অরবিন্দ কেজরিওয়ালের দাবি সহ আম আদমি পার্টির দাবি যে এত মানুষ, তাদের তো একটা সার্ভে করা ছিল, তাহলে এত মানুষ নতুন করে ভোটার কিভাবে হয়, তারা এটা নিয়ে ভীষণ চিন্তিত হয়েছে। আর এটা তো সত্য যে এক জায়গায় নির্বাচন হবে, কিন্তু হঠাৎ প্রায় এই 8-10 লাখ মানুষ নতুন করে ভোটার, এটা তো সবাইকে ভাবনা এবং চিন্তার ভেতরে ফেলছে। সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হয়েছে, এই দিল্লির যারা আদিবাসী সেখান থেকে প্রায় 1,40,000 মতো, হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী 1,40,000 মতো ভোটারের নাম বাদ গেছে। অথচ যে ভোটারগুলো এখনও মারা যায়নি বা দিল্লি ছেড়ে অন্য রাজ্যে চলে যায়নি, তারা সেখানকার আদি বাসস্থান, সেখানকার ভোটার, কিন্তু তাদের নাম ভোটার লিস্টে আসেনি। আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং রাউত, এই যে আম আদমি পার্টির একজন বড় পলিটিক্যাল ফেস সঞ্জয় সিং রাউত, তার স্ত্রীরও ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাচ্ছে। তারা এটাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে কিছু জনকে একত্রিত করে মানুষের সামনে নিয়ে এসেছে যে প্ল্যান মাফিক এই সমস্ত মানুষের নাম কেন বাদ দেওয়া হচ্ছে। তার সাথে সাথে নতুন করে এতগুলো মানুষ হঠাৎ ভোটার লিস্টে নাম কিভাবে আসে, এটা নিয়ে ভীষণ একটা চাঞ্চল্য চলছে দিল্লির নির্বাচন নিয়ে।
তার সাথে সাথে আর একটা মজার বিষয় আপনারা দেখুন, দিল্লির যে জায়গা হচ্ছে নয়া দিল্লি, সেই জায়গাটাই আগের বার আম আদমি পার্টি 5286টা মতো ভোটে লিড নিয়েছিল। এবারে সেই জায়গা থেকে প্রায় 11,000 মতো নতুন ভোটার হঠাৎ গজিয়ে উঠেছে, যেটা মাত্র 11% ভোট। আম আদমি পার্টির যারা দায়িত্ব রয়েছে তারা বলছে যে এই 11,000 মানুষ যদি নতুন করে ভোটার হয়ে কাউকে ভোট দেয়, তা সেই দল তো লিড নিতে পারে, কারণ সেখানে আগের বারে আম আদমি পার্টি মাত্র 5200 ভোটের মতো জিতেছিল। কিন্তু নতুন ভোটার কিভাবে হলো বা এত লোক এলো কোথা দিয়ে, এগুলো ভীষণ একটা সংশয়ের ব্যাপার। এমনকি আম আদমি পার্টির একজন বড় লিডার, আম আদমি পার্টির একজন বড় লিডার রাঘব চাড্ডা, তিনি দাবি করেছেন যে অনেক মানুষ যারা ভোটার ছিল তাদের জেনে শুনে বুঝে তাদের তো লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে কেন, এবং নতুন করে যাদের লিস্টে নেওয়া হচ্ছে অনেকের খুঁজে পাওয়া যায় না। তাহলে একটা নির্বাচন ঘিরে যদি এইরকম ডামাডোল চলতে থাকে, তাহলে নির্বাচন কতটা সুস্থভাবে হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারবো না। সুতরাং নির্বাচনের দিকে তো আমাদের চোখ থাকবে, তার সাথে এটাও চোখ থাকবে যে কোথা থেকে এতগুলো হঠাৎ ভোটার চলে এলো, যাদের ভোটারের জন্য অ্যাপ্লাই করা হলো, সেই সাথে সাথে যারা সেখানকার প্রকৃত ভোটার সেই সমস্ত অ্যাপ্লাই করা মানুষ বা এই ভোটার লিস্ট থেকে তাদের নামগুলো কিভাবে বাদ চলে গেল, এই জিনিসগুলো তো মানুষের মনে অবশ্যই প্রশ্ন থেকে যায়। গত কয়েকদিন আগে আমরা দেখেছি সাংবাদিক সম্মেলন করে বর্তমান নির্বাচন কমিশন তারা তাদের বিভিন্ন প্রশ্নগুলোর অ্যান্সার করেছে, কিন্তু এই যে ভোটার লিস্টে হঠাৎ এত বেশি ভোটার অ্যাপ্লাই করা বা যারা প্রকৃত ভোটার তাদের নামগুলোকে বাদ দেওয়া, এই সম্পর্কে কোনো রিপোর্ট বা নিউজ আমরা এখনও পর্যন্ত খুঁজে পাইনি। সুতরাং দিল্লি নির্বাচন কি হবে কি না হবে সেসব বিষয়ে অবশ্যই তো চোখ থাকবে। সেই সাথে সাথে ইন্ডিয়া জোট, এই যে জোটের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দিকে আছে, তারা জোট থাকলেও একে অপরের পরিপক্ষী হিসেবে ভোটের সময় ময়দানে নামছে। তাহলে এই জায়গা তো ভাবতে হবে, যদি ইন্ডিয়া জোট এনডিএকে হারানো, অর্থাৎ ইন্ডিয়া জোট বিজেপিকে হারানো যদি মোটিভ থাকে, তাহলে দিল্লির মতো ভোটে একদিকে কংগ্রেস আর একদিকে আম আদমি পার্টি, দুজনে কিন্তু এখন মেন ফেজ নিয়ে একে অপরের পরিপূরক হিসেবে না করে একে অপরের বিপক্ষে ভোটে দাঁড়াচ্ছে। সুতরাং মানুষ তো দ্বিধাদ্বন্দ্বে আছে কাকে ভোট দেবে। দীর্ঘ 10 বছর ধরে সেখানে আম আদমি পার্টি খুব ভালোভাবে ফলাফল করে সরকার গঠন করে আসছে। এমনকি গত কয়েক মাস আগে আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী জেলে, সেই সাথে সঞ্জয় রাওয়াত সেও জেলে ছিল। আর এই রকম একটা সময়ে কংগ্রেসের হেভিওয়েট বক্তব্য দেয়া মানুষগুলো, কংগ্রেসের ভালো ফেস যারা মেন ক্যাটাগরির দায়িত্ববান ব্যক্তি, তারা অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় রাউত এদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলে তাদেরকে উস্কে দিচ্ছে। আর এই সময় দিল্লির মানুষরা তো ভীষণ দ্বিধাদ্বন্দ্বে আছে যে কাকে ভোট দেবে। সুতরাং একদিকে নরেন্দ্র মোদী, একদিকে ইন্ডিয়া জোট, আম আদমি পার্টি এবং কংগ্রেস, তিনজনা কিন্তু 3 দিক দিয়ে ভোটে লড়াই করছে একে অপরের বিরুদ্ধে। সাধারণ মানুষ কাকে ভোট দেবে এখন সেটা আমাদের দেখার বিষয়, আর সেটা আমরা বুঝতে পারবো আগামী 8ই ফেব্রুয়ারি। সুতরাং দিল্লি এমন একটা জায়গা, ভারতবর্ষের সবথেকে বড় একটা ফ্যাসিলিটি জায়গা, যে জায়গার ভোটটা পুরো ভারতবর্ষের মানুষ চেয়ে থাকে। দীর্ঘ 10 বছর আম আদমি পার্টি সেখানে আবার তাদের জায়গা ধরে রাখবে না তাদের জায়গা হাতছাড়া হবে, সেটা এখন দেখার বিষয়। সুতরাং একদিকে কংগ্রেস, একদিকে আম আদমি পার্টি আর বিজেপি, প্রতিজন আমরা দেখেছি যে সমস্ত তাদের রাজনৈতিক বড় বড় হেভিওয়েট প্রার্থী, সেই পার্টির বিপক্ষে হেভিওয়েট রাজনৈতিক পার্টিগুলোকে তারা ফেজ হিসেবে এই সময় ভোটে দাঁড় করাচ্ছে। সুতরাং এর আগে কর্ণাটকে ভোট হয়েছে, আমরা সেখানে দেখে নিয়েছি, মহারাষ্ট্রের ভোটও আমরা দেখেছি, এবার দিল্লির ভোট আমাদের দেখার পালা। ইন্ডিয়া জোট কতটা কার্যকরী হচ্ছে মানুষ সেটাকে নিয়ে অবশ্যই চিন্তিত, কারণ ইন্ডিয়া জোট নামে মাত্র ইন্ডিয়া জোট, তারা নামে মাত্র আছে, কিন্তু সত্য কথা বলতে গেলে তারা একে অপরকে কখনো বিততে ছাড়ে না।
এই যেমন দিল্লিতে ভোটের জন্য দেখছি অরবিন্দ কেজরিওয়াল সহ ওদিকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী একে অপরের বিরুদ্ধে সব সময় দেখছি দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা চলছে। সুতরাং কিভাবে ভোটটাকে তারা অ্যাডজাস্ট করে, কার কাছে কতটা ভোট আসে সেটা সময়ের ব্যবধানে, যে যেভাবে প্রচার করবে, যতটা সুন্দরভাবে বলতে পারবে, সে তত বেশি ভোট সেখান থেকে কানেক্ট করবে। এমনকি বিজেপি তারা সেখানে গিয়ে প্রচণ্ড চেষ্টা চালাচ্ছে যাতে ভালো রকমভাবে তারা ভোটগুলোকে কানেক্ট করতে পারে। এমনকি তারা প্রতি বছরের মতো এবারেও নতুন করে নির্বাচনী ইশতেহার, ভোট পরবর্তী তারা কী কী কাজ করবে সেগুলো নিয়ে তারা আগাম মানুষদের কাছে উপস্থাপন করেছে। তারা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর দিল্লিতে অনেককে দেওয়ার জন্য আশ্বাস দিচ্ছে। আর আম আদমি পার্টি তো তারা 2100 টাকা করে মেয়েদের ভাতা দেবে, অথচ তারা দেবে কখন? ভোটের পর, ভোটে জিতলে তারপর। আমরা জানি একটা ভালো কথা, আম আদমি পার্টি তারাও কিন্তু রাজনৈতিকভাবে ধর্মটাকে অনেকটা হাতিয়ার করে। 18,000 টাকা ইমামদের ভাতা, সেই সাথে পুরোহিতদেরও ভাতা, আর অন্য যে সমস্ত ধর্ম অবলম্বী মানুষরা রয়েছে তাদের মেন যে সমস্ত গুরু, তাদেরকে ভাতা দিয়ে আম আদমি পার্টি অনেকটা কুক্ষি করে রেখেছে তাদের দিকে। এমনকি একটা জিনিস খুব ভালোভাবে অ্যানালিসিস করেছি, গত কয়েক মাস ধরে ইমাম বা পুরোহিত ভাতা সেখানকার মানুষরা পায় না, অথচ এটা নির্বাচনী ইশতেহার হিসেবে তারা নির্বাচনের আগে এসে খুব সুন্দরভাবে মানুষদের কাছে উপস্থাপন করে যে আমরা এই জিনিসগুলো দিই, লাইক ইমাম ভাতা, পুরোহিত ভাতা। কিন্তু সত্যি কথা বলতে অনেক মানুষ অনেক দিন থেকে পায় না সেগুলো। আসলে বর্তমান সময়ে রাজনৈতিক দিক দিয়ে সেই আগের মতো নেই, যে সত্যি কে কতটা উন্নয়ন করেছে, কে কত স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, রাস্তাঘাট ডেভেলপমেন্ট করেছে, সেই নিরুকে ভোট এখন আর হয় না। এখন ভোট হয় ধর্মের ভিত্তিতে, কে কোন মানুষকে রিপ্রেজেন্টেশন করে। লাইক ইমাম, মুয়াজ্জিন এরা মুসলিমদের রিপ্রেজেন্টেশন করে, এদেরকে কিছু ভাতা দিয়ে মুসলিম ভোটগুলোকে কুক্ষিগত করার জন্য। উল্টো দিকে দেখুন আপনি, হিন্দু ভোটগুলোকে নেয়ার জন্য পুরোহিত ভাতা চালু। এই পুরোহিতদেরকে একত্রিত করে তাদের কিছু ভাতা দিয়ে পুরো হিন্দু ভোটটাকে তাদের নিজের দিকে নিয়ে আসা। এই যে ধর্মের ভিত্তিতে রাজনীতি, এটা কিন্তু সত্যি কথা বলতে দেশ এবং সমাজে তেমন কোনো উপকারে আসে না। সত্যি যদি দেশ এবং সমাজকে উপকারের জন্য আসতে হয়, তাহলে রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সেই সমস্ত সঙ্গে সঙ্গে হাসপাতাল, রোড, এই সমস্ত জিনিস যত সুন্দরভাবে ডেভেলপমেন্ট হবে, তাহলে কিন্তু পুরো সেই রাজ্যের মানুষদের উপকারে আসবে, তাদের নির্বাচনটা কার্যকরী হিসেবে হবে। অথচ বর্তমান সময়ে রাজনীতি হয় অনলি ফর ধর্মের টেন্ডেন্সি নিয়ে। আর এই ধর্মের টেন্ডেন্সি আমরা বিজেপির ভিতরেও দেখতে পারি। তারা মুসলিম ভোটকে লাগবে না বলে পুরোপুরিভাবে এক সাইড করে দিয়ে হিন্দু ভোটারকে একত্রিত করার জন্য সবসময় মুসলিমদের বিপক্ষে গিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা, অনলি ফর হিন্দুদের জন্য কিছু কিছু স্পেশালিটি কথাবার্তা বলে বিভিন্ন হিন্দুদের একত্রিত করতে চাই। তাহলে আমরা এই সময়ে সত্যি ধর্মের রাজনীতি কতটা কে খাচ্ছে, কতটা কে খায় না, সেটা সময় হলে বুঝতে পারবো। সুতরাং আগামী 8ই ফেব্রুয়ারি আমরা জানতে পারবো যে দিল্লি উন্নয়নের জন্য কতটা মানুষ চিন্তা করেছে আর কতটা তাদের ধর্ম, এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করেছে। সুতরাং দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর আগামী 8ই ফেব্রুয়ারি আমরা জানতে পারবো দিল্লিতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড বাই।